এইবার একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে মানছি জেকব ফাটুর গায়ে ষাঁড়ের মতো জোর আছে, আমি তো বলছি জেকব ফাটুর নাম জেকব ফাটু না হয়ে জংলি ষাঁড় হলে ভালো হতো। মানে ব্যাটাকে যতই মারো, যত যাই দিয়ে মারো, ব্যাটা আবার উঠে দাঁড়ায়। আর সেল মুভ সেল করতে তো জেকব ফাটু জানেই না। মানে জেকব ফাটু স্পিয়ার খাওয়ার পরে উঠে দাঁড়াবে, 10-12টা চিয়ার শট খাওয়ার পরে উঠে দাঁড়াবে, মানে ওর যেন গায়ে চোটই লাগে না। আমরা দেখেছিলাম যখন ড্রু ম্যাকেন্টায়ারের সাথে ফিউড চলছিল, ড্রু ম্যাকেন্টায়ার কোন উপর থেকে ফেলে দিয়েছিল, তারপরেও তার কিছু হয়নি। মানে জেকব ফাটু সত্যি মানুষ না, ও একটা জংলি ষাঁড়। কিন্তু রোমান রিংসকে একটু বেশি দুর্বল দেখানো হচ্ছে না? মানে রাসেলমেনিয়াতে সিএম পাঙ্ককে হারিয়ে টাইটেল জেতার পর আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের পুরনো রোমান রিংসকে ফিরে পেয়ে গেছি, কিন্তু সেইখানে দেখে মনে হচ্ছে না এইটা কোন পুরনো রোমান রিংস। মানে এরকম দুর্বল রোমান রিংস তো আমরা চ্যাম্পিয়ন থাকা অবস্থায় এর আগে দেখিনি। হ্যাঁ মানছি চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ার পর মাঝখানে রোমান রিংস অনেকটা দুর্বল হয়ে গেছিলো, যখন তার কাছে পল হেমন ছিল না, ব্লাড লাইন ছিল না। কিন্তু এখন তো তার কাছে যে উসো জিমি উসো আবার ফিরে এসেছে। মানছি পল হেমন নেই, কিন্তু তাই বলে রোমান রিংস এতটা দুর্বল হয়ে গেছে? মানে এইটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে জেকব ফাটুকে একটু বেশি স্ট্রং দেখানো হচ্ছে না? তো এটা নিয়েই কথা বলবো। যেমন রয়ের শুরুতেই আমরা দেখেছিলাম যে রোমান রিংস এসেছিল, গাড়ি থেকে নেমে এসেছিল, আর তার কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল না। অ্যাডাম পিয়ার্স তাকে বলছিল যে জেকব ফাটু ব্যাকলেসে যেটা করেছে, ব্যাকলেসে জেকব ফাটু যেভাবে অফিসিয়ালসদের গায়ে হাত তুলেছে, এমনকি অ্যাডাম পিয়ার্সের গায়েও হাত তুলেছে, তো তারা আর কি জেকব ফাটুকে আজকে রতে আসতে দিতে চায় না। এমনকি তারা তো জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউই থেকেই বের করে দিতে চায়। কিন্তু রোমান রিংস অ্যাডাম পিয়ার্সকে সেটা করতে দেয় না। রোমান রিংস অ্যাডাম পিয়ার্সকে বলে এটা একটা ফ্যামিলি বিজনেস আর আমি এটাকে সামলে নিচ্ছি। এবার জেকব ফাটু তো কখনোই মানতে চায় না যে রোমান রিংস জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে এনেছে, কিন্তু রোমান রিংস বলে যে জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে ক্লিয়ার কে করেছিল আসার জন্য। তখন অ্যাডাম পিয়ার্স বলে তুমি, বলে আমি যখন ওকে ডাব্লিউডাব্লিউইতে এনেছিলাম, এবার আমি ওকে সামলে নেবো, আর যা করার সেটা আমিই করবো। আর একটা বিষয়, আজকে রোমান রিংসের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল না আসার সময়, তো অ্যাডাম পিয়ার্সকে রোমান রিংস বলে যে আমার হাতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা কে ধরিয়ে দেবে। এবার এর থেকে আমরা বুঝতে পারছি রোমান রিংস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নিয়ে ঘুরে বেড়ায় না, বা সে সেই চ্যাম্পিয়নশিপটাকে ক্যারি করে না। আর কেন ক্যারি করে না জানো? আমি তোমাদের বলছি কারণটা। এই হচ্ছে সেই কারণ। এবার তোমরাই বলো এই চ্যাম্পিয়নশিপটাকে রোমান রিংস আর কোন হাতেই বা ক্যারি করবে? মানে রোমান রিংসেরও লজ্জা লাগে, ছ্যা 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 ছ্যা, এই চ্যাম্পিয়নশিপটাকে আমি ক্যারি করবো? তার থেকে ভাই যার চ্যাম্পিয়নশিপ সেখানেই পড়ে থাক, আমি জাস্ট আসবো, আমার কাজ করার সময় চ্যাম্পিয়নশিপটা নেব, আর তারপর যখন কাজ হয়ে যাবে আবার যেখানে চ্যাম্পিয়নশিপ সেখানেই রেখে চলে যাব। কিন্তু এই চ্যাম্পিয়নশিপটাকেই আমাদের জেকব ফাটু আজকে ওয়াও টেস্টি মানে পুরো চেটে চুটে একাকার করে দিয়েছে। তো সব কিছু নিয়ে কথা হবে আজকে, রকে নিয়েও কথা হবে, তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকের র শুরু হয়েছিল ভিশনকে দিয়ে, যেখানে পল হেমন, ব্রন ব্রেকার, লোগান পল, অস্টিন থিওরি এসে আবার নিজেদের বাহবা গাইছিল যে তারা কিভাবে ব্যাকল্যাশে ব্রন ব্রেকার, সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছে, এবার তারা কিভাবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যেতে চায়, ব্লা 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 এইসব। যেখানে তাদেরকে ইন্টারাপ্ট করে স্ট্রিট প্রফিটস। এবার স্ট্রিট প্রফিটস তো শুধু ছিল না, তাদের সাথে জো হেনরিও ছিল। আর লোগান পল যখন নিজের তারিফ করছিল, তখন জো হেনরি সেই গানটা শুরু করে দিয়েছিল, পল পল ক্যান উই ফাইন্ড লোগান পল। আর এই গানটা শোনার পর লোগান পলের তো রেগে যাওয়াটা স্বাভাবিকই ছিল। তো তারপর আমরা দেখতে পাই সেখানে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। এবার র হচ্ছে, আর রতে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হবে না, এটা তো হতেই পারে না। তো রয়ের শুরুতেই আমরা সেই ম্যাচটা দেখতে পাই। এবার এই ম্যাচের গল্প তখনই আসে যখন আমরা দেখি যে এই ম্যাচে যখন ব্রন ব্রেকার পুরো মোমেন্টামে ছিল, তখন সেথ রলিন্স এই ম্যাচে ইন্টারফেয়ার করে। আর সেথ রলিন্সের ইন্টারফিয়ারেন্সের জন্য ব্রন ব্রেকার ইকুয়েশন থেকে বাইরে হয়ে যায়, আর সম্ভবত অস্টিন থিওরিকে রোল আপ করে পিন করে স্ট্রিট প্রফিটস আর জো হেনরি এই ম্যাচটা তাদের টিমের জন্য জিতে যায়। কিন্তু ম্যাচটা জিতে যাওয়ার পর আমরা দেখতে পাই যে যখন আর কি ব্রন ব্রেকার স্ট্রিট প্রফিটসকে অ্যাটাক করতে যাচ্ছিল, তখনও সেথ রলিন্স ব্রন ব্রেকারের হাত থেকে স্ট্রিট প্রফিটসকে বাঁচায়। সবার প্রথমে সে যে অ্যাঞ্জেলো ডকিন্স থাকে তাকে হাত ধরে তোলে, কিন্তু তাকে তোলার পর পেছন থেকে ব্রন ব্রেকার সেথ রলিন্সকে একটা স্পিয়ার দিতে যায়। সেথ রলিন্স পথ থেকে সরে দাঁড়ায়, আর অ্যাঞ্জেলো ডকিন্সের গায়ে গিয়ে স্পিয়ারটা পড়ে। আর তারপর সেথ রলিন্স আবার একটা সুপার কিক মেরে ওই দিক থেকে ব্রন ব্রেকারকে ফেলে দেয়। আর
মন্টেস ফোর্ড যখন রিংয়ে আসে সে তখন ভাবে যে সব কিছু সেথ রলিন্স ইচ্ছা করে করেছে, তো তার সাথে সেথ রলিন্সের বনি বনা হয় না। তো আমরা দেখতে পাই তাদের মধ্যে আবার একটা ঝামেলা শুরু হয়ে যায়। মানে সোজা কথা হচ্ছে স্ট্রিট প্রফিটস মানে বিশেষ করে মন্টেস ফোর্ড কোনোভাবে সেথ রলিন্সকে বিশ্বাস করতে পারছে না। এবার তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য দ্য ভিশন মানে লোগান পল আর অস্টিন থিওরিকে চ্যালেঞ্জ করে দিয়েছে। তাদের একটা ম্যাচও স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য কনফার্ম হয়ে গেছে। আর সেথ রলিন্স বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে যদি তোরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে চাস, এই চ্যাম্পিয়নশিপটা ভিশনের থেকে নিতে চাস, তাহলে আমাদের কথা বলতে হবে, তোদেরকে আমাকে ভরসা করতে হবে। কিন্তু মন্টেস ফোর্ড বলছে যে দেখ, আমাদের তোর সাথে কোনো লেনা দেনা নেই, আমরা তোর সাথে কোনো বিজনেস করতে চাই না, আর আমরা তোকে ভরসাও করি না। তুই হতে পারিস ভিশনারি কিন্তু তুই ভরসাযোগ্য না, এটা সবাই বলে, তাই আমরাও তোকে ভরসা করতে পারছি না। তো এটাই এখন গল্প চলছে যে সেথ রলিন্স আর স্ট্রিট প্রফিটস কি সেম পেজে আসতে পারবে, কারণ তারা দুজনই ভিশনের এগেনস্টে লড়াই করছে কিন্তু তারা একে অপরকে ভরসাও করতে পারছে না। এবার এটা নিয়েই এখন গল্পটা চলবে। এবার দেখা যাক, একদিন না একদিন তো দুজনকে সেম পেজে আসতেই হবে, যেহেতু দুজনের শত্রু সেম। তো তখনই হয়তো স্ট্রিট প্রফিটস আর সেথ রলিন্স দুজনেরই মঙ্গল হবে, কিন্তু আপাতত এদের নিজেদের মধ্যেই ঝামেলা করে এরা নিজেরাই ফেসে আছে। এছাড়া আমরা আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেনটাকেও দেখেছিলাম, আর পেনটা তো সবসময় রেডি থাকে তার টাইটেল ডিফেন্ড করার জন্য। তো আজকে ইথান পেজ তাকে ইন্টারাপ্ট করে, আর ইথান পেজ কীভাবে আগের সপ্তাহে পেনটাকে পিন করেছে আর কীভাবে ইথান পেজ এবার একটা টাইটেল শট ডিজার্ভ করে সেটাই ইথান পেজ আজকে বলছিল। আর পেনটা যেহেতু কাউকে ভয় পায় না, সবসময় রেডি থাকে, পেনটা বলে ঠিক আছে চল আজকেই আমরা ফাইট করে নিই, আর আজকে এই চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ হয়ে যায়। কিন্তু ইথান পেজ বলে যে না, এই চ্যাম্পিয়নশিপটা ডাব্লিউডাব্লিউর বড় বড় লেজেন্ডরা হোল্ড করেছে, তাদের কাছে ছিল, তাই এই টাইটেলটা একটা স্পটলাইট ডিজার্ভ করে। তার জন্য স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমি তোকে চ্যালেঞ্জ করছি। তো পেনটা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমরা পেনটা ভার্সেস ইথান পেজের মধ্যে একটা ম্যাচ অফিসিয়াল হতে দেখতে পেয়ে গেছি আজকে। মানে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমরা দুটো ম্যাচ অলরেডি আজকের মানডে নাইট র থেকে পেয়ে গেছি। যাই হোক না কেন, তখন রুসেফ সেখানে চলে আসে। রুসেফ ইথান পেজকে বলে যে দেখ ইথান পেজ, আগের সপ্তাহে তুই পেনটাকে হারাতে পেরেছিলি বা পেনটাকে পিন করতে পেরেছিলি, কারণ আমি পেনটাকে সায়স্তা করেছিলাম রিং সাইডে, আর তুই এই যে আমার আগে টাইটেল অপরচুনিটি পেয়ে যাচ্ছিস সেটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। তখন ইথান পেজ একটা গল্প বানাতে শুরু করে যে ইথান পেজ তো অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলতে গেছিল যে কীভাবে রুসেফ এখানে অনেকদিন ধরে আছে, সে তো নতুন নতুন এসেছে, তাই সবার আগে রুসেফই একটা অপরচুনিটি ডিজার্ভ করে। কিন্তু মাঝখানে জীবন ইভেন্টসে সে পুরো রুসেফের নামে বাজে কথা বলতে শুরু করে দিয়েছিল। জীবন ইভেন্টস বলছিল যে কিনা আমাকেই হারাতে পারে না, সে কীভাবে পেনটাকে হারাবে, তাই রুসেফ এইসব ডিজার্ভ করে না, মানে এই বলে একটা গল্প বানাতে শুরু করে দিয়েছিল ইথান পেজ। তখন ইথান পেজের এই মিথ্যে গল্পটাকে প্রকাশ্যে আনার জন্য জীবন ইভেন্টসও সেখানে চলে আসে। আর জীবন ইভেন্টস বলে যে দেখ পেজ, তুই এসব মিথ্যা কথা বলছিস সেটা তুইও জানিস, কিন্তু হ্যাঁ তুই লাস্ট যে পয়েন্টটা বললি যে রুসেফ আমাকেও হারাতে পারেনি কিন্তু পেনটাকে তাহলে কীভাবে হারাবে, এই পয়েন্টটার সাথে আমি রাজি হচ্ছি। তো তারপর আমরা দেখতে পাই একটা ব্রল শুরু হয়ে যায় চারজনের মধ্যে, যেখান থেকে ইথান পেজ আর পেনটা তো না জানি কোথায় চলে যায়, কিন্তু রুসেফ সেখানে ছিল আর জীবন ইভেন্টসও সেখানে ছিল। এবার রুসেফ যখন সেখান থেকে যেতে চায় তখন আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স রুসেফের পথ আটকে দাঁড়িয়ে পড়ে আর বলে যে রুসেফ তুইও একটা ফাইট চাস, ওদিক থেকে জীবন ইভেন্টস একটা ফাইট চায়, তো ঠিক আছে চ তোদের দুজনের মধ্যে আজকে একটা ম্যাচ হয়ে যাক। তো এদের মধ্যে আজকে আমরা একটা ম্যাচ দেখতে পাই, আর এই ম্যাচে জীবন ইভেন্টস রুসেফকে হারিয়ে দিয়েছে। আমি তো বলবো এটা কী ধরনের বুকিং চলছে রুসেফের সাথে, আমার তো মাথায় ঢুকছে না। এক সপ্তাহে দেখে মনে হয় রুসেফ পুরো মনস্টার হয়ে গেছে, রুসেফকে কেউ থামাতে পারবে না, আর নেক্সট উইকে রুসেফ জীবন ইভেন্টসের কাছে হেরে যাচ্ছে। মানে রুসেফ হারলো তো হারলো কার কাছে, জীবন ইভেন্টসের কাছে। মানছি তাকে ডাব্লিউডাব্লিউ ফিউচার হিসেবে দেখছে, সে নতুন নতুন এসেছে, সে খুব ভালো রেসলার, সে খুব হাই ফ্লাইং মুভ দিতে পারে, কিন্তু তাহলে রুসেফকে এত মনস্টার দেখানোর কী ছিল যখন সে কিনা জীবন ইভেন্টসের কাছে হেরে যাবে। আর একটা ওজি কাটার খেয়ে রুসেফ আজকে হেরে গেল, তো এইটা আমার খুবই খারাপ লেগেছে। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ এইভাবেই সব গল্প চালাতে চাইলে আমার আর কী বা করার আছে। তো কংগ্রাচুলেশনস জীবন ইভেন্টস। এবার ব্যাক স্টেজে আমরা আসুকা আর ইয়োস্কাইকেও দেখতে পেয়েছিলাম, আর সেখানেও ইয়োস্কাই আর কি আসুকাকে থ্যাংক ইউ করছিল আর তাকে ফাইনাল গুড বাই জানাচ্ছিল, আর আসুকা বলছিল আবার পরে তোমার সাথে দেখা হবে। তো এইভাবে আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা খুব সুন্দর মোমেন্ট এক্সচেঞ্জ হয়, যেখানে কাইরিসন বলে যে আমরা ফাইট করলো, আমরা একে অপরকে সবসময় রেসপেক্ট করবো। এইভাবে আসুকা আজকে সেখান থেকে চলে যায়। তো আসুকা কি এতদিন বাড়িতে যায়নি, রতেই পড়েছিল, মানে র থেকে বিদায় নিল কেন হঠাৎ করে, মানে রতে কি সে শুধু ইয়োস্কাইয়ের সাথে দেখা করতে এসেছিল, নাকি এতদিন সে রতে বসেই আর কি ব্যাগ গোছাচ্ছিল, সেটা আমার মাথায় ঢুকলো না। কিন্তু যাই হোক না কেন, এখান থেকে আসুকার মানে
ফিউচার কী হবে সেটা এখনও ক্লিয়ার হয়নি। আপাতত সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবার সে আবার কামব্যাক করবে নাকি সে রিটায়ার হয়ে গেছে অলরেডি, সেটা এখনও কনফিউশনের মধ্যে আছে। আর এই কনফিউশনের উত্তর আমরা কবে পাবো তা আমি জানি না। কিন্তু ইও স্কাইয়ের যখন কথা হচ্ছে তখন আজকে ইও স্কাইয়ের সাথে সোল রুকারও একটা ম্যাচ ছিল, জাস্ট একটা বলা যেতে পারে এক্সিবিশন ম্যাচ টাইপের ছিল, যেখানে স্বাভাবিকভাবে সোল রুকা যেহেতু নতুন নতুন এসেছে তাই ইও স্কাইকে আজকে সোল রুকা হারাতে পারে না, আর ইও স্কাই আজকে সোল রুকাকে হারিয়ে দিয়েছে। এবার সোল রুকা হেরে গেছে, এইটার দুঃখ তো একদিকে। তারপর ব্যাক স্টেজে আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চ সোল রুকাকে এসে আবার অপমান করে দিয়েছে, আর বলে কিরে সোল রুকা, তুই নাকি ডাব্লিউডাব্লিউর ফিউচার ছিলি আর তুই ইওকেই হারাতে পারলি না। তো ইও জেনেটি, হ্যাঁ ইও স্কাইকে তো আবার বেকি লিঞ্চ ইও জেনেটি বলে ডাকে, বলে তুই ইও জেনেটিকেই হারাতে পারলি না, হ্যাঁ এই বলে তাকে ভেঙে চলে যায়। মানে আজকে সোল রুকার জন্য রাতটা খুব একটা ভালো ছিল না। যাই হোক না কেন, মেয়েদের কথা যখন হচ্ছে তখন এবার ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের কথা বলা যাক। তো সেখানে আমরা দেখেছিলাম ব্রি বেলা আর পেজকে, যেখানে আজকে তাদেরকে জাজমেন্টে এসে কনফার্ম করেছিল। আর এবার বোঝা যাচ্ছে যে জাজমেন্টে এবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছে, কিন্তু জাজমেন্টে আজকেও নাম্বারস গেম খেলে নিয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে লিভ মর্গান এসে পেজকে অ্যাটাক করে দেয়, আর তারপর জাজমেন্টের আপার হ্যান্ড হয়, যেখানে লিভ মর্গান তার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে রেস করছিল, আর তার দুদিকে দাঁড়িয়ে রক্সেন পেরেস আর রাকেল রড্রিগেজ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে তুলে ধরেছিল। মানে এবার জাজমেন্টে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আসছে, এটা আজকের র থেকে ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যেমন রতে অ্যাডভার্টাইজ ছিল যে আজকেও আমরা ওবাফেমির ওপেন চ্যালেঞ্জ দেখতে পেয়েছিলাম। এবার ওপেন চ্যালেঞ্জ এমনই ওপেন চ্যালেঞ্জ যে ওবাফেমিকে কেউ মানে চ্যালেঞ্জ করতে আসেই না, মানে তার চ্যালেঞ্জকে কেউ অ্যাকসেপ্ট করতে আসে না। আর তোমরা লজিক্যালি ভেবে দেখো কেন কেউ আসবে, মানে ওবাফেমির কাছে না তো কোনো চ্যাম্পিয়নশিপ আছে না তো কিছু আছে। আর আমি এই কথাটাই তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম যে কার মাথা পাগল যে সে বেকার বেকার ওবাফেমির কাছে মার খেতে আসবে, মানে তার কাছে না তো কোনো চ্যাম্পিয়নশিপ আছে না তো কিছু আছে, তাহলে ওবাফেমি কিসের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আর আমরা জানি ওবাফেমির মধ্যে অনেক শক্তি আছে, সে অলরেডি ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে, এর থেকে বেশি আর সে কী প্রমাণ করবে নিজেকে। এরপর তো যা হবে সবই তার জন্য মানে যাকে বলে ডিমোশনই হবে, মানে ব্রক লেসনারকে হারানোর থেকে বড় আর কী বা হতে পারে। তো অ্যাডাম পিয়ার্স আজকে ওবাফেমিকে সেই কথাই বলে যে দেখ ভাই, তোর চ্যালেঞ্জ তো কেউ অ্যাকসেপ্ট করতে আসছে না, তো আজকের দিনের জন্য তোর ওপেন চ্যালেঞ্জ ক্যান্সেল। কিন্তু ওবাফেমির তো মাথা পাগল আছে, ওবাফেমি বলে আমার চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে আসছে না, সবাই ভীতু। আরে বাবা, তোমার কাছে কিছু থাকলে তো তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে, তোমার কাছে যখন কিছু নেই কেন অ্যাকসেপ্ট করবে চ্যালেঞ্জ। কিন্তু না, ওবাফেমি তো শুনবে না, ওবাফেমি ব্যাক স্টেজে গেল, এবার তার হাতের সামনে হাম্বার তো আর গার্সা পড়ে গেল, ব্যাস। তারপর আর কি, তারপর ওবাফেমি জোর করে তাদেরকে মারতে মারতে তাদেরকে পিঠে তুলে সেখান থেকে নিয়ে এলো, নিয়ে এসে নিজেই একটা ম্যাচ শুরু করে দিল 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচ। আর তারপর দুজনকে ভালো করে মেরে নিজের শক্তি প্রদর্শন করে এই ম্যাচটা জিতেও গেল। এবার এখানে আর কী বা বলবো, হাম্বার তো আর গার্সার জন্যই আমার খারাপ লাগছে যে ওরা তো বেচারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও আসেনি, মানে জোর করে তাদেরকে নিয়ে এসে তাদেরকে জাস্ট বাড়ি করা হলো এখানে। কিন্তু আর কিছু বলার নেই, মানে সত্যি বলতে ওবাফেমির জন্য যে ডাব্লিউডাব্লিউর কাছে কোনো প্ল্যান নেই সেটা বোঝা যাচ্ছে। এবার নেক্সট উইকে আবার তার ওপেন চ্যালেঞ্জ মানে জারি থাকবে, এবার দেখা যাক কে আসে। আমি তো বলছি জেকব ফাটু চলে আসুক, জেকব ফাটুর এত নিজের পাগলামি দেখানোর শখ না, তো জেকব ফাটু আসুক না, জেকব ফাটু এসে দেখি ওবাফেমিকে চ্যালেঞ্জ করে দেখা। কিন্তু না, সেটা তো করবে না, এখন ওবাফেমি খালি বাচ্চা কাচ্চাদেরই মারবে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা মেনে নিয়ে গিয়ে চলতে হবে, কী আর করা যাবে। কিন্তু আজকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচও ছিল রতে, যেটা হচ্ছে ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে আমরা দেখেছিলাম যে ডমিনিক, যে কিনা এখন ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন, তাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল বা তার সাথে ম্যাচ সেট হয়ে গেছিলো আমাদের অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর। এবার ডমিনিক যখন এই ম্যাচটার জন্য বেরিয়ে আসছিল তখন আমরা দেখতে পাই ডমিনিকের তো স্বভাব আছে, সে তো একা কিছু করে না, তার বন্ধু বান্ধবকে তার সাথে থাকতে হয়। তো আজকে ডমিনিকের সাথে জেডি ম্যাকডোনা আসছিল, কিন্তু ফিন বেলার যাতে জেডি ম্যাকডোনা ডমিনিকের সাথে না থাকতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিল, কারণ ব্যাক স্টেজেই ফিন বেলার জেডি ম্যাকডোনাকে মেরে ধরে সেখান থেকে সরিয়ে দিয়েছিল। মানে আজকে ডমিনিককে পুরো একার দমে ম্যাচটা জিততে হতো, কিন্তু একার দমে জিতবে তাও আবার ডমিনিক, সেটা হয় নাকি। তো আমরা দেখতে পাই ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়। এবার এই ম্যাচটা কিছুক্ষণ চলে, কিছুক্ষণ চলার পর আমরা দেখতে পাই যে আমাদের যে রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো আর তার যে বাচ্চা কাচ্চা আমেরিকানোগুলো আছে তারা এই ম্যাচে ইন্টারফেয়ার করতে চলে আসে। এবার সেই আমেরিকানোগুলোকে আটকাতে, রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানোগুলোকে আটকাতে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো যে আমেরিকানোরা আছে তারাও চলে আসে। সব আমেরিকানোর মধ্যে একটা কানো কানো ব্যাপার হয়, সব একদম মিশে ঘেটে হয়ে যায়। কিন্তু লাস্টে আমরা দেখতে পাই এই যে ইন্টারফিয়ারেন্সটা হয়েছিল এইটার ফায়দা তুলে আজকে ডমিনিক আমাদের অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে একটা 619 মেরে দেয়, আর তারপর তাকে পিন করে
এই ম্যাচটা জিতে যায় আর তার ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। এবার সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এখানে হয়তো আমরা আজকে একটা টাইটেল চেঞ্জ দেখতে পাবো, কারণ যেহেতু ট্রিপলের যে ইভেন্টটা হতে চলেছে এই মাসের শেষে, সেখানে একটা মার্কস ভার্সেস মার্কস ম্যাচ তো হবেই, রিয়েল এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে। আর এইটা যেহেতু সেখানকার সব থেকে বড় স্টোরি এখন চলছে, আমি ভেবেছিলাম এই স্টোরিটাই হয়তো চ্যাম্পিয়নশিপকে ডব্লিউডব্লিউ ইনভলভ করে দেবে, আর এইভাবে হয়তো আজকে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো ট্রিপল এ মেগা চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর তারপর মার্কস ভার্সেস মার্কস ম্যাচের সাথে সাথে এই ম্যাচটা একটা চ্যাম্পিয়নশিপের জন্য হয়ে যাবে। মানে যে জিতবে তার অপোনেন্টের মার্কস তো সেদিন খুলবে, কিন্তু তার সাথে সাথে যে জিতবে সে সেদিন ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নও হয়ে যাবে, কিন্তু সেটা হয় না, আর ডমিনিকের কাছেই চ্যাম্পিয়নশিপটা থেকে যায়। তো আর কি বা করা যাবে, ডমিনিকেরই ভালো হলো যে ডমিনিককে হারতে হলো না, এবার ডমিনিকও হয়তো একটা কোনো ট্রিপল এ মেগা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়ে যাবে সেই ইভেন্টে। কিন্তু যাই হোক, এবার কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের। আজকের মেন ইভেন্টের জন্য ডাব্লিউডব্লিউ অ্যাকনলেজমেন্ট সেরেমনিকে অ্যাডভার্টাইজ করেছিল, যেখানে কিনা জেকব ফটো এসে রোমান রেইন্সকে অ্যাকনলেজ করবে কি করবে না সেটাই দেখার বিষয় ছিল। এবার সত্যি কথা বলতে রোমান রেইন্স নিজেও জানতো যে জেকব ফটো তাকে আজকে অ্যাকনলেজ করবে না, জেকব ফটো মারপিট করতেই আসছে। যদি বিশ্বাস না হয় তোমরা রোমান রেইন্সের এই ভিডিওটা দেখো। Oh, this. Can't take this out of war. এইখানে রোমান রেইন্স ক্লিয়ারলি নিজের ঘড়ি খুলে রাখছে, কারণ রোমান রেইন্সও জানে যে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, জেকব ফটো এত সহজে তো তাকে অ্যাকনলেজ করবে না। আর আজকে ব্যাক স্টেজেও অনেকগুলো সেগমেন্ট ছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে জেউসো তো জেকব ফটোর জন্য ওয়েট করছিল, আর ওদিক থেকে জিমি উসো রোমান রেইন্সকে বারবার বলার ট্রাই করছিল যে জেকব ফটো তো ব্যাকলেসে হেরে গেছে, এখন তাকে ছেড়ে দেওয়াই ভালো, কেন তার পেছনে পড়ে থাকা, কেন তাকে অ্যাকনলেজ করানো। কিন্তু রোমান রেইন্স বারবারই এটা ক্লিয়ার করে দেয় যে ম্যাচের শর্তই এটা ছিল যে যদি জেকব ফটো ম্যাচে হেরে যায় তাহলে জেকব ফটোকে রোমান রেইন্সকে অ্যাকনলেজ করতে হবে, আর রোমান রেইন্স আজকে তাকে দিয়ে সেটাই করাতে চলেছে বা সেটা করাতে তাকে বাধ্য করবে। তো কেউই কারো জেদ ছাড়বে না, জেকব ফটো রোমান রেইন্সকে না তো অ্যাকনলেজ করতো, আর রোমান রেইন্স তো অ্যাকনলেজ না করিয়ে ছাড়বে না, তো মেন ইভেন্টে তো এটা হতেই হতো। এবার মেন ইভেন্ট শুরু হয়, সর্বপ্রথম আমরা রোমান রেইন্সের এন্ট্রেন্স দেখতে পাই, রোমান রেইন্স সবাইকে অ্যাকনলেজ করতে বলে নিজেকে, আর সবাই রোমান রেইন্সকে অ্যাকনলেজ করে। কিন্তু তারপর আমরা দেখতে পাই জেকব ফটো গাড়ি করে আসছে, এবার জেকব ফটো গাড়ি থেকে নামার সাথে সাথে জেউসও জেকব ফটোকে বোঝানোর চেষ্টা করছিল যে জেকব ফটো যেটা করতে চলেছে সেটা সে ভুল করছে, কিন্তু জেকব ফটো তো জেউসোকে পাত্তাই দিচ্ছিল না। তো পুরো একদম গরিলা পজিশনে এসে যখন জেকব ফটোকে জেউসো আটকে দেয় আর তার পথ আটকে দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, তখন আমরা দেখতে পাই জেকব ফটো জেউসোর উপরই অ্যাটাক করে দেয়, জেউসোর খেলা শেষ করে দেয়। তারপর জেউসোর খেলা যখন শেষ হয়ে যায় তারপর আমরা জেকব ফটোর এন্ট্রেন্স দেখতে পাই, সেই সময় জিমি উসো জেকব ফটোকে কিছু বোঝাতে যাচ্ছিল, কিন্তু জিমি উসোকেও জেকব ফটো আজকে মেরে ধরে সাইড করে দেয়। এবার অ্যাকনলেজমেন্ট সেরেমনি নামেই ছিল, কিন্তু কোনো অ্যাকনলেজমেন্টের কিছুই আমরা দেখতে পাই না, যেখানে কিনা আমরা ব্লাড লাইন সিনেমা এক্সপেক্ট করেছিলাম, কিছু প্রোমো ব্যাটেল এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেখানে সোজা আমরা দেখতে পাই যে রোমান রেইন্সও রিংয়ে রেডি হয়ে যাচ্ছে, কারণ রোমান রেইন্সও জানে এরপর কী হতে চলেছে। আর আজকে জেকব ফটো পুরো সামনে থেকে এসে রোমান রেইন্সকে অ্যাটাক করে, তারপর দুজনের মধ্যে একটা ব্রল শুরু হয়, যে ব্রলের প্রথম দিকে আবার জেকব ফটোর আপার হ্যান্ড ছিল, কিন্তু তারপর রোমান রেইন্স কামব্যাক করার ট্রাই করে, আর রোমান রেইন্স কামব্যাক করেও ছিল, আর রোমান রেইন্স আজকে জেকব ফটোর অবস্থা খারাপ করে দিয়েছিল, এমনকি একটা স্টিল চেয়ার দিয়ে জেকব ফটোকে সেই মার মেরেছিল। কিন্তু এত মার খাওয়ার পরও যেমন বললাম জেকব ফাটুর কিচ্ছু হয় না, আর এইটাই দেখে আমার বিরক্তি লাগছে যে প্রত্যেকবার কেন, মানে মানছি 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি ব্যাকল্যাশেও রোমান রেইন্স মার খেলো, সেই অবধিও ঠিক ছিল, আবার আজকে রতে এইখান থেকে কি রোমান রেইন্সের সেই ক্রেডিবিলিটিটা থাকে যে এই রোমান রেইন্স কিনা সবাইকে বাধ্য করতো মেরে ধরে তাকে অ্যাকনলেজ করাতে, সেই রোমান রেইন্স এত মার খাচ্ছে, মানে জেকব ফাটুকে এতটাই কঠিন মারা, যেখানে কিনা ব্রক লেসনারকে রোমান রেইন্স সায়স্তা করে রেখেছে। ব্রক লেসনারের সাথে যখন রোমান রেইন্সের ব্রল হয়েছে, ব্রক লেসনার মনে হয় রোমান রেইন্সকে এতটা ডমিনেট করেনি যতটা জেকব ফাটু করছে। তো আমার মনে হচ্ছে এখানে জেকব ফাটুকে একটু বেশিই দেখানো হচ্ছে, কিন্তু যাই হোক না কেন জেকব ফাটুকে এখন তৈরি করতে গেলে এরকম তো দেখাতেই হবে, কিন্তু একটু বেশিই মার খাচ্ছে রোমান রেইন্স, এটা একটু অত্যাধিক হচ্ছে আমার যা মনে হচ্ছে। কিন্তু রোমান রেইন্স আজকেও মার খেয়েছে, যেমন বললাম যে এতগুলো চেয়ার শট খাওয়ার পরও যখন রোমান রেইন্স জেকব ফাটুকে একটা স্পিয়ার দিতে যাচ্ছিল, তখন জেকব ফাটু তাকে একটা সুপার কিক দিয়ে দেয়, আর তারপর সেই টঙ্গান ডেথ গ্রিপ সেটা আটকে দেওয়ার পর তো রোমান রেইন্স আর কিছু করতেই পারে না। আমরা দেখতে পাই বাইরে যে অ্যানাউন্সার টেবিল থাকে সেখানেও রোমান রেইন্সকে জেকব ফাটু একটা পাওয়ার বোম মারে, তারপর আবার সেখানে অ্যাডাম পিয়ার্স আর ডাব্লিউডব্লিউ অফিসিয়ালসরা চলে আসে, কিন্তু জেকব ফাটু তার অ্যাটাক কন্টিনিউ রাখে, আর আজকেও রোমান রেইন্সের অবস্থা জেকব ফাটু পুরো খারাপ করে ছেড়ে দিয়েছে। আর তারপর জেকব ফাটু আবার চলে যাচ্ছিল, কিন্তু সেই সময় জেউসো
আর জিমি উসো আসে রোমান রিংসকে দেখতে, তারা ব্যারিকেডের সামনে ছিল, কিন্তু জেকব ফাটু আবার ফিরে এসে তাদের তিনজনকে ব্যারিকেডের থ্রুতে একটা মানে ধাক্কা মেরে এমন ফেলেছে না, তারপর তো রোমান রিংস পুরো ছটপট করছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল যে লেগেছে ভাই, রোমান রিংসের আসলেই চোট লেগে গেছে আর জেকব ফাটু পাগল হয়ে গেছে। ও বেটাটা জঙ্গলি ষাঁড়, বলছি না ওকে মানে ফেলে রাখা যাবেই না কিছুতে। আর ওকে এতটা কি স্ট্রং দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না। মানছি স্টোরিটাকে প্রোগ্রেস করতে হবে, আবার আমরা রোমান রিংস আর জেকব ফাটুর মধ্যে একটা রিম্যাচ দেখতে পাবো, তাই বলে এতটা স্ট্রং? আর এই জঙ্গলি ষাঁড় জেকব ফাটুকে রোমান রিংস কীভাবে আটকাবে এখন হয়তো সেটাই দেখার বিষয়। এবার নেক্সট উইকের জন্য রোমান রিংস অ্যাডভার্টাইজ আছে, তার মানে রোমান রিংস এখন কোথাও যাচ্ছে না। এটা তো মানে অন্য সময় হলে হয়তো রোমান রিংস এই অ্যাটাকটার পর 6 মাস আর ডাব্লিউডাব্লিউতে আসতোই না, কিন্তু এখন যেহেতু রোমান রিংস বলেছে সামার স্ল্যাম অব্দি রোমান রিংস ফুল টাইম থাকবে, তো এবার তো নেক্সট উইকে রোমান রিংসকে আসতেই হবে। এবার দেখা যাক যে জেকব ফাটুকে আটকানোর জন্য এবার রোমান রিংস কী প্ল্যান করে আসে, কারণ জেকব ফাটু প্রত্যেকবার রোমান রিংসের সামনে থেকে এসে রোমান রিংসকে মেরে ধরে চলে যাচ্ছে আর রোমান রিংস কিচ্ছু করতে পারছে না ভাই। এইটা তো ভাই মেনে নেওয়া যাচ্ছে না। এবার তো রোমান রিংসকে নিজের ট্রাইবাল চিফ স্ট্যাটাসকে ধরে রাখতে গেলে কিছু একটা প্ল্যানের সাথেই আসতে হবে, আর এই জেকব ফাটুকে আটকাতেই হবে। তো কীভাবে আটকাবে এটাই নেক্সট উইকে দেখার বিষয়। কিন্তু তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে না যে এটা একটু অত্যাধিক হচ্ছে, আর রোমান রিংস একটু বেশিই মার খেয়ে যাচ্ছে, জেকব ফাটুকে একটু বেশি স্ট্রং দেখানো হচ্ছে? মানে চ্যাম্পিয়ন রোমান রিংস এতটা দুর্বল, এটা কি মেনে নেওয়া যায়? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আজকে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে বলতে পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো, তার সাথে ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করো। কিন্তু একটা কাজ করো না, যেটা আজকে জেকব ফাটু লাস্টে করেছিল, যেমন বললাম, যেই রোমান রিংস কিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে ধরছে অবধি না, তার সাথে রাখছে অবধি না, সেই চ্যাম্পিয়নশিপটাকে লাস্টে পাওয়ার পর জেকব ফাটু টেস্টি, কি স্বাদ, আহা আহা, মানে চেটে চুটে একাকার করে দিয়েছে। এবার তো রোমান রিংস হয়তো এই চ্যাম্পিয়নশিপটাকে আর ছোবেও না, মানে প্রথমে এই জিনিস, তারপর এই জিনিস, এরপর আর এই চ্যাম্পিয়নশিপটাকে রোমান রিংস কীভাবেই বা ধরবে। তো দেখা যাক কী হয়, কিন্তু তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।